21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। রাজনীতির যে ধোঁয়াশা এবং দেশ কোন দিকে যাবে সেখানে নানান রকম আলোচনা হচ্ছে। সেই আলোচনার ধারাবাহিকতায় দেশ যারা ভবিষ্যতে চালাবেন অথবা চালিয়ে এসেছেন তাদের রাজনৈতিক দর্শন কি তাহলে বাতিলের খাতায়? সরকার ও সেনাবাহিনী আমাদের সাথে নাটক করছে, আমাদেরকে বুঝতে দিচ্ছে না, আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রাখছে। এ বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার। বিএনপিকে অজনপ্রিয় করার জন্য, বিএনপির বিরুদ্ধে আরেকটি গণ অভ্যুত্থান করার জন্য, কিংবা বিএনপিকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য দেশের ভিতরে এবং দেশের বাইরে যে বহুমুখী চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিপরীতে লড়াই এবং সংগ্রাম করার জন্য বিএনপি এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। বদদোয়া যদি কাজে লেগে যায় তাহলে সাংবাদিক ইলিয়াসের কপালে অনেক দুঃখ আছে। অনেকটা বিচারপতি মানিকের যে পরিণতি হয়েছে ওই টাইপেরই বদদোয়া দিছেন। তো কেন আসলে বদদোয়াটা? রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের, দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল যে রিট করা আবেদন খারিজ করেছে হাইকোর্ট। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ ভালো সিদ্ধান্ত নাকি মন্দ সিদ্ধান্ত? দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে হাজির হয়েছি। দর্শক, যার কিছুটা অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তো দর্শক, চলুন দেখে আসি সেই ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তো এখনো শেষ হয়নি, কিন্তু এরই মধ্যে বিএনপিকে অজনপ্রিয় করার জন্য, বিএনপির বিরুদ্ধে আরেকটি গণ অভ্যুত্থান করার জন্য, কিংবা বিএনপিকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য দেশের ভিতরে এবং দেশের বাইরে যে বহুমুখী চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিপরীতে লড়াই এবং সংগ্রাম করার জন্য বিএনপি এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। এই মুহূর্তে বিএনপির জন্য একটি নির্বাচন এবং খুব দ্রুত একটি নির্বাচন সবার আগে দরকার, এবং নির্বাচনের শিডিউল ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরো জনপদের নেতৃত্ব বিএনপির কাছে চলে আসবে। কিন্তু এখন যেভাবে সারা বাংলাদেশে দুর্বৃত্তরা চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, এবং তার সঙ্গে যে বিএনপির তৃণমূল পর্যায়ে টাউট বাটপাড়া জড়িত নয় এ কথা বলা যাচ্ছে না, কিন্তু দলগতভাবে তারেক রহমান থেকে শুরু করে সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রাণান্ত চেষ্টা করছেন যে এই অরাজকতার মধ্যে বিএনপি নেতাকর্মীরা পড়ে যেন বিএনপির সর্বনাশ না ঘটে। কিন্তু সার্বিক পরিস্থিতিতে কোনো কিছুই মানে একদম পারা যাচ্ছে না। এর কারণ হলো আমাদের দেশের যে নিয়ন্ত্রণ, আমাদের দেশের যে কর্মকাণ্ড সবই রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক, এবং রাষ্ট্র ক্ষমতার মধ্যে সবচেয়ে বড় নিয়ামক হলো পুলিশ, এরপর স্থানীয় সরকার। এখন স্থানীয় সরকারগুলো কেবলমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া প্রায় সবই ভেঙে দেওয়া হয়েছে। আর পুলিশের যে অবস্থা, বিগত রেজিমের যে কর্মকাণ্ড, আওয়ামী লীগ সরকার যে কর্মকাণ্ড, এতে পুলিশের মধ্যে ত্রিমাত্রিক একটা রসায়ন তৈরি হয়েছে। প্রথম রসায়নটা হলো যে ছাত্র এবং জনতার বিক্ষোভ দমন করার জন্য যে নির্বিচার গুলি চালানো হয়েছে, হাজার হাজার ছাত্র জনতাকে যেভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে, এটা নিয়ে মামলা হচ্ছে। এই মামলা আতঙ্কে বাংলাদেশের প্রায় সব থানার ওসি, সাব ইন্সপেক্টরদের মধ্যে এক ধরনের মারাত্মক আতঙ্ক বিরাজ করছে। অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং অনেক পুলিশ কর্মকর্তা পালিয়ে আছে। আওয়ামী লীগের অলিগার যারা ব্যবসায়ী, তাদের যে অংশটি এখনো পালায়নি, তারা সাম্প্রতিক সময় কয়েকটা বৈঠক করেছেন, একসাথে বসেছেন। সব মিলিয়ে এই বৈঠককে সামনে নিয়ে এই বিএনপি এই ব্যবসায়ীদের সাথে একটা মহরম করে ফেলেছে, এবং বিএনপির যে সকল ব্যবসায়ী নেতারা রয়েছে তারা হয়তো হাজার হাজার কোটি টাকা এখান থেকে মেরে দিয়েছে। এই ধরনের প্রোপাগান্ডা এবং এই ধরনের নেতিবাচক খবর সামাজিক মাধ্যমে মশহুর হয়ে পড়েছে। এর ফলে কি হচ্ছে, ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, এবং বিএনপির সাথে যাদের সম্পর্ক ছিল যে সকল দলগুলো, তারাও এই হঠাৎ করে বিএনপির এই যে দুর্নাম এবং বদনাম এর কারণে অনেকটা থমকে গিয়েছে। এলডিপির কর্নেল অলি আহমেদ, বিজেপির থেকে শুরু করে অন্যান্য যে সকল রাজনৈতিক দল বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, তারা এই বিষয়ে এখন আর মুখ খুলতে চাচ্ছে না, বা বিএনপির সঙ্গে তারা থাকবে কিনা আলাদা করবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপির পাশে কাউকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বিএনপির যারা দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামী, তারা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে স্বতন্ত্র দাঁড়াতে চাচ্ছেন, 300 আসনই তারা ইলেকশন করতে চাচ্ছেন, এবং ইসলামী দলগুলোকে একত্র করে তারা একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে এবং এই দেশে ইরানের মতো করে অথবা আফগানিস্তানের মতো করে একটি ইসলামী আমিরাত এটি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এবং তারা মনে করছেন যে যদি তারা এই কাজ করার জন্য 2 বছর থেকে 5 বছর সময় পান, তাহলে তাদের যারা লোকজন রয়েছে, ইসলামপন্থী যারা লোকজন আছে, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত চাঁদাবাজির অভিযোগ আসেনি,
দখলবাজির অভিযোগ আসেনি, এবং এই 2 থেকে 5 বছর সময় যদি এভাবে চলতে থাকে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার যার কোনো রাজনৈতিক সাপোর্ট আছে কিন্তু রাজনৈতিক সংগঠন নেই, তারা সংগতির কারণেই দুর্বল থাকবে, এবং দুর্বল থাকার ফলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, এবং এখন যা কিছু চলছে এটা আরও জ্যামিতিক হারে বাড়তে থাকবে, এবং এগুলো সবই বিএনপির ঘাড়ে পড়বে। আর এই সুযোগ ইসলামপন্থী দলগুলো তাদের যে সংগঠন, তাদের যে জনপ্রিয়তা, তাদের যে গ্রাউন্ড ওয়ার্ক, একটা ইসলামী বিপ্লবের জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক, তারা সেটা করতে পারবে, এবং মসজিদ থেকে মাদ্রাসা থেকে তখন আওয়াজ উঠবে যে একমাত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই দেশে শান্তি আসতে পারে, তাদেরকে বিশ্বাস করা যায়। এবং দেখুন, দাড়িওয়ালা টুপিওয়ালা যে সকল পীর মাশায়েখ রয়েছেন, ওলি আল্লাহ রয়েছেন, তারা এই অন্যায় অপকর্মের সঙ্গে জড়িত না, এবং এই বিষয়টি যখন মানুষের মুখে মুখে প্রচারিত হতে থাকবে, তখন যদি জাতীয় নির্বাচন ঘোষণা করা হয়, বুঝতেই পারছেন ফলাফল কোন দিকে যাবে। তো এই যে বিএনপিকে পুরো রাজনৈতিক ময়দানে বন্ধুহীন করে দেওয়া হয়েছে, একা করে দেওয়া হয়েছে, একা ছেড়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে বিএনপির শক্তিশালী বন্ধু দরকার, দুর্বল বন্ধু দেওয়া হবে না। গণতান্ত্রিকভাবে বিএনপির জন্য শক্তিশালী বন্ধু দরকার দেশে এবং দেশের বাইরে। আর যদি সেটা বিএনপি না করতে পারে, তাহলে যদি এই সরকার 5 বছর ক্ষমতায় থাকে, 3 বছর ক্ষমতায় থাকে, 2 বছর ক্ষমতায় থাকে, এমনকি মাত্র 1 বছরও ক্ষমতায় থাকে আরও বেশি, বিএনপির জন্য নির্বাচন করে নির্বাচনের মাঠ থেকে এই ইসলামী দলগুলোকে মোকাবিলা করে বের হয়ে আসাটা, বিশ্বাস করেন এটা যে কতটা কঠিন হবে, এটা কল্পনাই করা যায় না। গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন বড় বড় খ্যাতিসম্পন্ন মানুষ, একজন হচ্ছে গোলাম মাওলা রনি, বিভিন্ন গুণে গুণান্বিত, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাইকে নিয়ে সমালোচনা করেন, আবার প্রশংসাও করেন ক্ষেত্রবিশেষে। অপরদিকে সাংবাদিক ইলিয়াস গতকালকে গোলাম মাওলা রনিকে নিয়ে একটা ভিডিও তিনি তৈরি করেছিলেন। সেই ভিডিওর মধ্যে প্রত্যেকটা জায়গায় মাওলার জায়গাতে গোলাম ময়লা রনি এই শব্দটা তিনি ব্যবহার করেছেন। যারা ভিডিওটা দেখছেন, খুবই ভাইরাল ভিডিওটা এই মুহূর্তে। এই ভিডিওটা প্রকাশের পর এই ইস্যুটাতে গোলাম মাওলা রনি যথেষ্ট খেপছে। তিনি সাংবাদিক ইলিয়াসের জন্য একটা বদদোয়া দিয়েছেন। বদদোয়া যদি কাজে লেগে যায়, তাহলে সাংবাদিক ইলিয়াসের কপালে অনেক দুঃখ আছে। অনেকটা বিচারপতি মানিকের যে পরিণতি হয়েছে ওই টাইপেরই বদদোয়া দিয়েছেন। তো কেন আসলে বদদোয়াটা? সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে যে ইস্যুটা ছিল যে গোলাম মাওলা রনি তিনি তার ব্যক্তি জীবনে বা সেই শুরু থেকে আজকের দিন পর্যন্ত আসার সময় কত কত ঘাটে গেছেন, কোন কোন ঘাটের পানি খাইছেন, এবং কি সময়ের প্রয়োজনে একসময় জামাত এবং বিএনপিরে বলছিলেন যে বাই বর্ন ক্রিমিনাল, আবার বলতেছেন জামাত বড় ভালো দল, বিএনপি বড় ভালো দল, কারণ তিনি বিএনপিতে যোগ্য দিয়েছিলেন, এমনকি টিকিটও পেয়েছিলেন। আবার এখানে অভিযোগ আছে 10 লক্ষ টাকা মির্জা ফখরুল ইসলাম তার থেকে খাইছে, এরকম নানান বক্তব্য তিনি দিয়েছেন। এখন এটাতে প্রত্যেকটা জায়গায় গোলাম মাওলা রনির আপত্তি হচ্ছে কন্টেন্টের উপর না, তার নামটা যে গোলাম ময়লা রনি কইছে সেটাই হচ্ছে আপত্তি। তো বদদোয়া কি দিচ্ছেন আসেন দেখি। তিনি লিখছেন যে আমার দাদির ভাই ধলামিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা, অর্থাৎ আল্লাহর গোলাম। জন্মের পর থেকে আজ অবধি নামের বরকতে আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন, না করছেন টুকিটাকি, এটা আমরা দেখছি। আচ্ছা, সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন গোলাম ময়লা রনি শিরোনামে একটা ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসাবে অভিহিত করেছেন। কন্টেন্টে কিন্তু এটাই ছিল যে তিনি আবর্জনা। তো জনাব ইলিয়াসের সাথে আমার কোনো পরিচয় নেই, কোনো কালে কথাও হয়নি, তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ, নীতি, নৈতিকতারও দ্বন্দ্ব নেই। সুতরাং আমাকে নিয়ে তার গীবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছে। এই জায়গাটা আপনার আশ্চর্যটা ক্লিয়ার করি। সাংবাদিক ইলিয়াস আপনার নিয়ে কেন কন্টেন্ট বানাইছে সেটা না বোঝার মতো এতটুকু ঘিলু আপনার মাথায় নেই, এটা আমারও বিশ্বাস হয় না রনি ভাই। আপনি নির্বাচন ইস্যুতে যত ঘন ঘন বক্তব্য দিচ্ছেন, উপদেষ্টা পদে আপনি পাওয়ার জন্য আপনার একটা গোপন রেকর্ড জামাতের সাথে আসছে, পাশাপাশি হচ্ছে মানে ডক্টর ইউনূসকে নিয়ে যেই পরিমাণ আপনি ক্রিটিক্স শুরু করছেন, তো যারা ডক্টর ইউনূসের সরকারটাকে মিনিমাম লেভেলে সময় দিতে চাচ্ছে তারা আপনারা কিন্তু অনেকেই অপছন্দ করতেছে। এটাই হচ্ছে মেইন কারণ। তো সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু ডক্টর ইউনূসের শক্ত অনুসারী, যে সময় লাগুক কোনো সমস্যা নাই, কিন্তু পিনাকি ভট্টাচার্য বা কনক সারোয়ার আরও যারা আছেন তারা আবার ইউনূসের সরকারের কিছুটা সমালোচনা করলেও সাংবাদিক ইলিয়াস কিন্তু এক পায়ে দাঁড়া, বলতেছে না সময় লাগুক, ইউনূসের বিকল্প নেই। তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা ধরছে, আমি এটা আপনারা ক্লিয়ার করে দিলাম। তো তার স্ট্যাটাসের বাকি অংশে আবার আছেন বদদোয়ার অংশটা কোনটা, আমি সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটে পেশ করি। কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেয়নি, নালিশ করিনি, তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। আজই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম, ইয়া রব, আমার মালিক, তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করেছে তাদের সবার বিচার চাই। দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই, তোমার অন্য গোলামদেরও মন শীতল হয়ে যায়, আমিন। তবে এই বদদোয়া শুধুমাত্র তখনই সম্ভব হবে কোনো কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো আর সাংবাদিক ইলিয়াসের দেশে আসা লাগলো। এছাড়া আপাতত আমরা এরকম আর কোনো লক্ষণ দেখছি না। তবে গোলাম মাওলা রনির উদ্দেশ্যে আমি বলবো যে ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে সবচেয়ে বেশি যারা নাড়াচাড়া করছেন এর মধ্যে কিন্তু ভাই আপনিও একজন। তা আপনি নানান যুক্তি বোঝাচ্ছেন, অনেক কিছু বোঝাচ্ছেন, তো এগুলো কিন্তু মানুষ এই মুহূর্তে পজিটিভ নিচ্ছে না। শেখ হাসিনা নিয়ে কইছেন সবাই অপছন্দ করতো, তো সবাইকে নিয়ে যদি আপনারা বাজান তাহলে সিটটাতে বসবে কি আপনারা? আপনারা বসে আছেন না, আগে আপনার বিরুদ্ধে কত দুর্নীতির অভিযোগ আছে, এত পীর সাধ্য তো আপনিও না ভাই, তাই না? টেলিভিশন এগুলো তো আছে, একজনের বসে একটু কাজ করতে দিয়েন। যতক্ষণ নিজে চেয়ার না পেলাম কাউরে আমরা এখানে কাজ করতে দিব না, এই থিওরিতে গেলে তো সমস্যা। এই কারণে সাংবাদিক ইলিয়াস আপনারে ধরছে।
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ ভালো সিদ্ধান্ত নাকি মন্দ সিদ্ধান্ত এই মুহূর্তে বলতে চাই না। পক্ষে যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি আছে। কোর্ট যেটি বলেছে যে সকল অন্যায়, অত্যাচার, হত্যার বিচার হবে, অর্থাৎ দলকে তারা শাস্তি দিতে চায় না, কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের বিচার তারা করতে চায়। আদালত যুক্তি আছে, আবার অন্যদিকে যুক্তি আছে যে সেটা হলো যে ধরনের গণহত্যা সংঘটিত করেছে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে পরিমাণ ক্ষোভ, বিশেষ করে কিছুদিন পরপর গণহত্যার যে দৃশ্যগুলো আসছে এবং যেই পরিস্থিতি, হিংসা, বিদ্বেষ, তছনছ হয়ে যাওয়া, একেবারে সব কিছুর চিত্র তো আস্তে আস্তে সেই দেখবেন যে বন্যা যখন হয় পানি টলটল করে, মাঝে মধ্যে মনে হয় বাহ সুন্দর, কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষত চিহ্ন বের হতে থাকে। হ্যাঁ, যে ক্ষেত খামারির ফসল শেষ, অবকাঠামো শেষ, রাস্তাঘাট সব কিছু যে শেষ, তার চিত্রগুলো ফুটে ওঠে। এটা হচ্ছে বন্যার যে ক্ষত চিহ্নগুলো। তো আওয়ামী লীগ যাবার পর 15 বছর যেভাবে শাসন করেছে, তারা চলে যাবার পর অর্থনীতি, বাণিজ্য, বিভিন্ন সেক্টরে, প্রশাসনে, বিচার বিভাগে নানা ক্ষত চিহ্নগুলো ফুটে উঠছে। তো এই প্রেক্ষিতে এখন খুব উপযুক্ত একটা সময় ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা। এবং আমার ধারণা যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই বিষয়টি যদি অগ্রসর হতো, তাহলে আওয়ামী লীগের পক্ষে কোনো উকিল এসে এখন দাঁড়াবে সেই মানুষও খুঁজে পাওয়া যেত না। কিন্তু সেই সুযোগটা নেয়নি অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার একটা মেসেজ দিল যে না, তার প্রতিহিংসা রাজনীতি চর্চা করে না। আওয়ামী লীগ যেহেতু স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে জড়িত একটা দল, সেই দলকে তারা শাস্তি দিতে চায় না। শেখ হাসিনা এবং তার দলবলকে শাস্তি দিতে গিয়ে দলকে তারা শাস্তি দিতে চায় না, বরং একটা পথ ওপেন রাখলো, যেই পথে আওয়ামী লীগকে অন্য কেউ, যারা ভালো মানুষ আছে আওয়ামী লীগের, তারা যদি সংগঠিত করে তাহলে তাদের কোনো আপত্তি নেই। এবং বাংলাদেশে যদি বহুদলীয় গণতন্ত্র চালু রাখতে হয়, তাহলে সব দলকে গণতান্ত্রিক যে প্রক্রিয়া তাতে তাদের অংশগ্রহণ করাতে হবে। আওয়ামী লীগ সেটি করেনি। আওয়ামী লীগ নিষ্ঠুরভাবে দেশ চালিয়েছে, এককভাবে দেশ চালিয়েছে। তারা বিএনপি, জামাত সহ আরও যে বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে একেবারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে এককভাবে তারা তাদের কিছু বিভিন্ন জায়গার গোষ্ঠীগুলোকে একত্রিত করে তারা দেশ শাসন করছে। কিন্তু তারা বুঝতে পারেনি যে মানুষ বহুদূর চলে গেছে এবং মানুষ এগুলো ঘৃণার চোখে দেখছে। তো সেই একতরফা দেশ শাসনের একটি যেই অধ্যায়, কালো অধ্যায়, সেই অধ্যায়ে আবার নতুন করে রচনা করতে চায় না অন্তর্বর্তী সরকার। সুতরাং সেই যুক্তিতে তারা এই পদক্ষেপটি নিয়েছে। এটার হয়তো একটা সুদূরপ্রসারী একটা প্রভাব আছে। আওয়ামী লীগের যে মতাদর্শ, সেই মতাদর্শকে ধরে যে সত্যিকার অর্থে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করেন, সেই মানুষগুলো এসে যদি আওয়ামী লীগকে সংগঠিত করে, আওয়ামী লীগকে সামনে রাখতে চায়, তাতে কোনো সমস্যা নেই। এখানে ভয়াল ব্যাপার ছিল শেখ পরিবারের রাজনীতি, তাদের পারিবারিক রাজনীতি, এবং পরিস্থিতি এমন ছিল যে শেখ হাসিনা এবং তার পরিবার দশকের পর দশক দেশ শাসন করবে, একদম নির্বিচারভাবে যা খুশি তাই করবে, এতে কারোর বলার থাকবে না, কেননা এই দেশ তারা স্বাধীন করেছে, এই দেশের মালিক তারা। এই এমন একটি ধারণা প্রতিষ্ঠিত করার জন্য তারা বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের মতন একটা পবিত্র জিনিসকে তারা ব্যবহার করতে করতে কলঙ্কিত করেছে। তো সেই জায়গা থেকে যদি বিচার করা যায় তাহলে এটা সঠিক। আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে তড়িঘড়ি করে জামাত শিবিরকে একেবারে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল, সেই একই কাজটি অন্তর্বর্তী সরকার করতে চায় না। ফলে তারা অন্তত এবার তাদের সুযোগ থাকা সত্ত্বেও তারা যে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করলো না, এটা অন্তত তাদের মাথায় রাখা উচিত। এবং আগামী রাজনীতি, অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি, পরবর্তী রাজনীতির জন্য তারা কি করে যাচ্ছেন, এগুলো অন্তত তাদের জন্য একটা বড় শিক্ষা রেখে গেল। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।